বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। তোমরা অবগত আছো যে এইচএসসি ব্যাচের জন্য একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে দেখো, আমার একটি অঙ্ক দিয়ে দেওয়া আছে, আমি অঙ্কটি পড়ি, তারপর অঙ্কটা আমরা ধাপে ধাপে শেষ করি। 2022 সালে 31শে ডিসেম্বর তারিখে শারমিন হুদা নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত ছিল। নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত ছিল 25,500 টাকা। নগদ বই ব্যাংক উদ্দীপ্ত পাস বইয়ের ব্যাংক উদ্দীপ্তের সপরিমাণ হলো না। মানে শারমিন হিসাব করে ম্যানেজারের কাছে হিসাব চাইলো। ম্যানেজার বলল যে স্যার, আমাদের ব্যাংকে জমা আছে 25,500 টাকা। এখন ওই শারমিন হলো মালিক। মালিক কি করলো, ব্যাংকে যে হিসাব চাইলো, হিসাব চাইয়ে দেখে কি হিসাবের সাথে গরমিল। এখন আমরা বাইর করব কোন কোন কারণে আমার ব্যাংকের সাথে গরমিল আছে। আমরা প্রথমে লিখতে পারি, প্রথমে একটা ঘর কাটলাম, ক্রমিক নং বিবরণ টাকা টাকা। আমার দিয়ে দেওয়া আছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত। আমি প্রথমে লিখি নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত আছে 25,500 টাকা। আমরা শেষে করে লিখি 25,500 টাকা নগদ বই অনুযায়ী। নগদ মানে ব্যবসা, এই নগদ অর্থ কি ব্যবসা। তা আমার ব্যবসা নগদ বই অনুযায়ী আছে কত 25,500। তা আমার বাইর হবে পাস বই অনুযায়ী। পাস বই মানে ব্যাংক। আমার কি দেওয়া আছে, নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত 25,500 টাকা। আমার বাইর হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত। আমার বাইর করতে হবে কি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত কত। মালিক কিন্তু দেখছে যে আমার নগদ, আমি তো হিসাব করে দিচ্ছি 25,500, মালিক যাই দেখে ব্যাংকে ঠিক নেই। এখন এই কোন কোন কারণে আমার গরমিল, ওই গরমিল গুলো আমার বুঝে বাইর করে দিতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি প্রথমে যোগ। দেখো খুব সহজ পদ্ধতিতে যোগ, আমরা এই জায়গায় লিখলাম যোগ, আর মাঝখান ঠিক লিখি আমরা বিয়োগ। এটা পেলাম আমরা যোগ, আর এটা পেলাম বিয়োগ। দেখো এখন কোন কোন কারণে আমার এই ব্যাংকের নগদের সাথে মানে ব্যবসার সাথে ব্যাংকের মিলে না। আমার দিয়ে দেওয়া আছে কি নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত। ভালো করে বোঝো, দেখো নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত আছে 25,500। আমার বাইরে হবে পাস বই। এখন আমার রাইট হবে পাস বই। পাস বই হবে রাইট, মানে ব্যাংক আমার রাইট হবে। আমি কি কাজ করছি ওইটা কোনোদিনও গ্রহণযোগ্য হইবে না এই ক্ষেত্রে, যেহেতু নগদ বই অনুযায়ী দিয়ে দেওয়া আছে বাইরে হবে পাস বই, মানে রাইট হবে ব্যাংক। ব্যাংক যে কাজ করছে আমার ঠিক ওই কাজ করতে হইবে। তাহলে দেখো প্রথম এন্ট্রিটা আছে কি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। একটা চেক ব্যাংকে জমা দিয়েছে 4,500 টাকা। এখন আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়ে দিছি। তা আমি কি করছি, যখন আমি ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি তখন কিন্তু আমি লিখে দিছি ব্যাংক হিসাব ডেবিট, আর যার কাছ থেকে চেক পেয়েছি তার নাম ক্রেডিট দেখছি, ম্যানেজার হিসাব ক্রেডিট। আমি কিন্তু অলরেডি ব্যাংকে জমা করে দিছি। তাহলে ব্যাংকে আমি যদি জমা করি তাহলে আমার কত ছিল, 25,500 ছিল। আর যদি 4,000 যোগ করি, 4,500 যোগ করি, তাহলে কত হয় আমার 30,000। আমার হিসাব অনুযায়ী কিন্তু ব্যাংকে 30,000 টাকা জমা আছে। কিন্তু দেখো ব্যাংক কি কাজ করছে, ব্যাংক করছে কি ওই চেকটা আদায় করতে পারেনি। ব্যাংক যেহেতু আদায় করতে পারেনি, তাহলে ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ করে নাই। যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করে নাই, রাইট কি ব্যাংক, ব্যাংক যেহেতু আমি যোগ করছি, তাহলে আমার কি করতে হবে, বের করে দিতে হবে। আবারও ভালো করে বলবো, আমি কিন্তু যোগ করছিলাম, ব্যাংক কিন্তু যোগ করেনি। যেহেতু ব্যাংক যোগ করে নাই, তাই আমি যোগ করছি, আমি এবার বাদ দিয়ে দেই। দেখো আদায়ের জন্য ব্যাংকের চেক জমা, যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকের চেক জমা যা ব্যাংক কর্তৃক আদায়, যা ব্যাংক আদায় করতে পারেনি 4,500 টাকা। কোন কোন কারণে আমার ব্যাংকের সাথে গরমিল। 1 নম্বর এন্ট্রি শেষ, আদায়ের জন্য ব্যাংকের চেক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 2 নম্বর আছে পাওনাদারের বরাবর ইস্যুকৃত 7,400 টাকার একটি চেক এখনো ব্যাংকে ভাঙানো হয়নি। আমি একটা চেক দিয়ে দিছি পাওনাদারকে 7,400 টাকা।
ওই চেক পাইয়া ওই পাওনাদার আর ব্যাংকের কাছে আসে নাই, মানে চেক পাওয়া নগদ পাওয়া সমান। যেহেতু উনি চেক পাইছে পকেটে নিয়ে রেখে দিছে, ওই চেক আর ভাঙাইতে আসে নাই। আমি কিন্তু অলরেডি কি করছি, ব্যাংক থেকে কমাই দিছি। ব্যাংক থেকে আমি কি করছি, কমাই দিছি। ব্যাংক কি কমাইছে? না, ব্যাংক কিন্তু কমায় নাই। আমি কমাইছিলাম, ব্যাংক কিন্তু কমায় নাই। রাইট কে? ব্যাংক। রাইট কে? ব্যাংক। আমি যেহেতু মাপবাড়ি করে কমাই দিছি, আমার আবার বাড়াই দিতে হবে। লাগবে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি অথবা ভাঙানো হয়নি। কি লিখলাম? ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক ভাঙানো হয়নি। পাওনাদারকে একটা চেক দিয়ে দিলাম ৭,৪০০ টাকা। তো ওই চেক পাইয়া পাওনাদার আর ব্যাংকের কাছে আসে নাই, আমরা কিন্তু বিয়োগ করে দিয়েছিলাম, মানে ইস্যু করা তো কাইটে দেওয়া, মানে কমাই দেওয়া। আমি কিন্তু ইস্যু করে দিয়ে দিয়েছিলাম। ব্যাংক কিন্তু ওইটা ব্যাংকে যেহেতু উপস্থাপন হয় নাই, ব্যাংক কিন্তু আমার ওই চেক ভাঙায় নাই। তার জন্য যেহেতু রাইট কি? ব্যাংক। যেহেতু ব্যাংক রাইট, ব্যাংক যেহেতু কমায় নাই, আমি যেহেতু কমাইছিলাম আমার বাড়াই। 3 নম্বর দেখো, একজন দেনাদার ৫,২০০ টাকার একটি প্রে অর্ডার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি। ৫,২০০ টাকা, ৫,২০০ টাকা। 4 নম্বর দেখো, ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ ১৫০০ টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক বিনিয়োগের সুদ, আমি বিনিয়োগ করছিলাম ওই টাকার সুদ ব্যাংক আদায় করছে। ব্যাংক আদায় করলে কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে, জমা যোগ করে দিছে। আমার অ্যাকাউন্টে কি করছে? যোগ করছে। ব্যাংক আর আমাকে জানায় নাই। যেহেতু ব্যাংক আমার জানায় নাই, আমি তো আর যোগ করি নাই। করছি? আমি কিন্তু যোগ করি নাই। তাই রাইট কে? ব্যাংক। ব্যাংক কি করছে? যোগ করছে। ব্যাংক রাইট যে ওইটা থাকবে, আমার কিন্তু এই ব্যবসার কোনো হিসাব না। রাইট কে? ব্যাংক। ব্যাংক যে কাজ করছে আমার ওই কাজ করতে হবে। তাই ব্যাংক কি করছে? ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করছে। তা আমার কি করতে হবে? আমারও যোগ করে দিতে হবে। দেখো 3 নাম্বার, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি। ১৫০০ টাকা, ১৫০০ টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি। 5 নম্বরে আছে, ব্যাংক আমানতের উপর ৬৫০ টাকা সুদ মঞ্জুর করেছে। ব্যাংক ৬৫০ টাকা, আমি ব্যাংকে যে টাকা জমা রাখছিলাম ওই টাকার উপরে ৬৫০ টাকা ব্যাংক সুদ মঞ্জুর করছে, যা আমাকে এখনো জানায় না। যেহেতু ব্যাংক কি করছে? ব্যাংক আমার অ্যাকাউন্টে ৬৫০ টাকা যোগ করে দিচ্ছে। তা ব্যাংক কিন্তু আমাকে জানায় না। ব্যাংক যদি না জানায় আমি কি যোগ করবো? না, আমি কিন্তু জানিই না। তা আমি কিভাবে যোগ করবো? ব্যাংক কিন্তু যোগ করে দিচ্ছে। রাইট কি? ব্যাংক। রাইট কে? ব্যাংক। ব্যাংক যেহেতু যোগ করছে, আমার কি করতে হবে? আমারও যোগ করতে হবে। আমারও যোগ করতে হবে। 4 নাম্বার, ব্যাংক কর্তৃক আমানতের সুদ আদায় যা নগদানভুক্ত হয় ৬৫০ টাকা। দেখো ৬৫০ টাকা। ব্যাংক কর্তৃক জমাকৃত টাকার উপরে সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি। দেখো পড়া আছে ৬ নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন ২৫০ টাকা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, প্রতি বছর কিন্তু অ্যাকাউন্ট থেকে ব্যাংক একটা চার্জ কেটে নেয়। ওই ধার্যকৃত একটা চার্জ কেটে নেয় অ্যাকাউন্টের উপরে ২৫০ টাকা, যা আমাকে ব্যাংক এখনো জানায়নি। যেহেতু ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করছে? কাইটে দিচ্ছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিচ্ছে। রাইট কে? ব্যাংক। রাইট কে? ব্যাংক। যে ব্যাংক যেহেতু কি করছে? আমার অ্যাকাউন্ট থেকে কমাই দিচ্ছে, তা আমারও কি করতে হবে? কমাই দিতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন যা নগদানভুক্ত হয়নি ২৫০ টাকা বিয়োগ। দেখো এই পর্যন্ত আছে যোগ, এইটা আর এটা আছে বিয়োগ। এখন এগুলো সব যোগ করে এগুলো লিখি। পাইলাম ১৪,৭৫০, ১৪,৭৫০। এর সাথে যোগ করো ২৫,৫০০, তাহলে ৪০,২৫০, ৪০,২৫০। এই চারিটা যোগ করো, তাহলে ৪৭,৫০, ৪৭,৫০। এটার সাথে এটা বিয়োগ করো, এটার সাথে এটা বিয়োগ করো, হলো ৩৫,৫০০। সমাপ্ত দাও। এই হলো আমার ৩৫,৫০০ টাকা। এটা হলো পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। দেখো অঙ্কটি
নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 25,500 টাকা। আমার দিয়ে দেওয়া আছে নগদ, রাইটে পাস। নগদ মানে ব্যবসা আর পাস মানে ব্যাংক। পাস বই অর্থ ব্যাংক আর নগদ বই অর্থ ব্যবসা। ব্যবসা কর্তৃক মানে আমি ব্যবসা হিসাব করে পাইলাম হলো 25,500, ওইটা ব্যাংকে যাই দেখে গভর্নমেন্ট। তার জন্য আমার এখন মালিক যাই দেখে কি ওইটা গভর্নমেন্ট। এখন আমার কোন কোন কারণে গভর্নমেন্ট ওইটা আমার বের করে দিতে হইবে। প্রথমে লিখলাম আমরা যোগ, তারপরে লিখলাম বিয়োগ। এক নম্বরে ছিল কি আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি 4,500 টাকা। আদায়ের জন্য আমি একটা চেক ব্যাংকে জমা দিচ্ছি, ভাবছি ব্যাংক কি করবে, আদায় করবে, কিন্তু ওই টাকাটা ব্যাংক আদায় করতে পারে না। যেহেতু ব্যাংক আদায় করতে পারে নাই আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ করবে না। রাইটে ব্যাংক, যেহেতু ব্যাংক যোগ করে নাই আমি যোগ করছিলাম, তার জন্য আমি বিয়োগ করে দিলাম। আদায়ের জন্য ব্যাংকে চেক জমা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি 5,400 টাকা। 2 নম্বরে আছে আমি পাওনাদারকে একটা চেক ইস্যু করে দিচ্ছি, ইস্যু মানে কেটে দেওয়া 7,400 টাকা। ওই চেকটা পাইয়া পাওনাদার ব্যাংকের কাছে আসে নাই, তাই যেহেতু ব্যাংকের কাছে আসে নাই ব্যাংক কিন্তু ওইটা কমায় নাই, কমাইছে ব্যাংক কিন্তু কমায় নাই। তাই কি লিখতে পারি, যেহেতু আমি কমাই দিচ্ছিলাম, রাইট ব্যাংক যেহেতু আমি কমাই দিচ্ছিলাম আমার আবার বাড়াই দিতে হবে। তার জন্য লিখলাম ইস্যুকৃত চেক যা ব্যাংক করতে ভাঙানো হয়নি 7,400 টাকা। তারপর আছে একজন দেনাদার 5,200 টাকা একটি পে অর্ডার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। একজন দেনাদারের কাছে টাকা পাইতাম 5,200 টাকা, এখন ওই 5,200 টাকা উনি ব্যাংকে জমা দিয়ে গেছে, কিন্তু ব্যাংক জমা করছে, আমার ব্যস্ততার কারণে হয়তো আমি উঠাইতে খেয়াল নাই, ব্যাংক কিন্তু অলরেডি জমা করছে, রাইট কি ব্যাংক যেহেতু যোগ করছে তা আমারও যোগ করে দেবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানমুক্ত হয়নি 5,200 টাকা। এই এন্ট্রিগুলো একটু বড় বড় লিখতে হয় এই ধরনের অঙ্কে। তারপরটা আছে 4 নম্বরে আসলে ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 1,500 টাকা আদায় করছে যা নগদানমুক্ত হয়নি, রাইট কি ব্যাংক যেহেতু 1,500 টাকা আদায় করছে, আদায় করে ব্যাংকে আমার অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছে, আমারে ব্যাংক জানায় নাই, যেহেতু আমাকে জানায় নাই তা আমার কি করতে হবে, ব্যাংক যেহেতু যোগ করছে, রাইট যেহেতু ব্যাংক আমার যোগ করতে হবে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানমুক্ত হয়নি 1,500 টাকা। তারপরটা আছে 5 নম্বরে ব্যাংক আমানতের উপর 650 টাকা সুদ মঞ্জুর করছে, মানে আমি টাকা ব্যাংকে জমা রাখছিলাম ওই টাকার উপরে মানে ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে আমার অ্যাকাউন্টে 650 টাকা আরো যোগ করছে, রাইট কি যেহেতু ব্যাংক রাইট তা আমার অ্যাকাউন্টে যেহেতু যোগ করছে আমারও কি করতে হবে, যোগ করে দিতে হবে ব্যাংক কর্তৃক জমাকৃত টাকার উপরে সুদ আদায় যা নগদানমুক্ত হয়নি। 6 নম্বর ব্যাংক কর্তৃক ধার্যকৃত ব্যাংক চার্জ ও কমিশন 250 টাকা যা নগদানমুক্ত হয়নি, আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কি করতে সুদ কেটে নিচ্ছে যা আমাকে জানায় নাই, যেহেতু রাইট কে ব্যাংক যেহেতু কমাই দিচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে আমারও কমাই দিতে হবে, তার জন্য লিখছি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন যা নগদানমুক্ত হয়নি 250 টাকা। এখানে সব যোগ করলাম পাইলাম 14,750, এটার সাথে যোগ করলাম পাইলাম 40,250, এই দুটো সব যোগ করলাম পাইলাম 4,750। এটা থেকে এটা বিয়োগ করবো, যেহেতু এটা বিয়োগ আছে লেখা বিয়োগ আছে, এটা বিয়োগ করবো, এটা যেহেতু যোগ আছে এটা যোগ করছি, এটা থেকে এটা বিয়োগ করলে থাকে 35,500 টাকা। এইটা হলো আমার পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই হলো আমার ব্যাংক সমন্বয় বিবরণীর নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে থাকলে আমার ভাবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি তোমরা এই অঙ্কটা বারবার করবা। এই অঙ্কটা যদি বারবার করো তাহলে এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। তোমরা জানো যে এই অঙ্ক কিন্তু বোর্ড পরীক্ষা আসবে, মাস্ট বি আসবে, তাই আশা করি তোমরা আমাদের সাথে থাকো, আমরা ধাপে ধাপে তোমাদের ইন্টারের যত অঙ্ক আছে সব অঙ্কের সমাধান দেব আধুনিক নিয়মে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।